রাজনৈতিক মহল তাকে আখ্যা দেন তিনি উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে তিনি উত্তরবঙ্গের রূপকারও। মানুষের মুখে মুখে এখনো তার নাম ফেরে। 5 বারের বিধায়ক পদ, তার সঙ্গে মন্ত্রিত্ব বাম আমলে। এখন তিনি শুধুমাত্রই পার্টির একজন কর্মী। দায়িত্ব সেই অর্থে কিছু না থাকলেও জনসংযোগ এবং প্রার্থীদের সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে এই উত্তরবঙ্গের শিলিগুড়ি বিধানসভা সহকারে একাধিক জায়গায় তিনি প্রচার চালাচ্ছেন। লক্ষ্য একটাই, বাম শক্তিকে ফিরিয়ে আনা। আবারও মানুষের মনে সেই একই আশা জাগানোর অন্যতম নাম অশোক ভট্টাচার্য। কলকাতা টিভির ভোটের সেনাপতিতে এবার উত্তরবঙ্গ থেকে অশোক ভট্টাচার্যের সঙ্গে সারাটা দিন কাটাবো আমরা। কিভাবে তিনি প্রচার চালাচ্ছেন, একটা সাধারণ জীবনযাপন, সাধারণভাবে মানুষের সঙ্গে মেশা, সেটাই কি ইউএসপি, নাকি এখনকার প্রার্থীদের তিনি এখনো বোঝাতে চান যে সব সময় জনসংযোগটাই ভোটের অন্যতম হাতিয়ার হয়ে উঠছে। চলুন দেখে নিই তার দিন কিভাবে চলে, তিনি কিভাবে প্রচার করেন প্রার্থীদের সঙ্গে সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অশোক ভট্টাচার্য। তাকে সবার আগে যে প্রশ্নটা, যে 3 দশকের একটি সংসদীয় রাজনীতি, সেখান থেকে 2021 সালেও আপনি প্রার্থী ছিলেন। এবছর অন্য প্রার্থীদের হয়ে সারা জেলা জুড়ে ঘুরে বেড়ানো কর্মকাণ্ড, সেটার কতটা পার্থক্য মনে হচ্ছে? আমার কাছে খুব একটা পার্থক্য নয়, কেন আমি 2021 সালে দাঁড়িয়েছিলাম ঠিকই, যে মানুষও ভাবতে পারেনি যে এরকম ভাবে হেরে যাব। পরে আমি কর্পোরেশনের নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমি আগে মেয়র ছিলাম, তো সবে সেখানেও জিততে পারিনি। কিন্তু এগুলোকে আমি খুব স্পোর্টিংলি নিয়ে থাকি। তারপরে আমি এখন পার্টির বয়সের কারণে পার্টির কোনো পদেও নেই, কিন্তু আমি একটা কথা বলতে পারি, একেবারেই মানুষের সাথে আছি। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের সাথে থাকি। সবার যে কোনো খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক কার্যক্রম, নাটক, গান বাজনা, সবকিছুর মধ্যেই থাকি। আবার যারা গরিব মানুষ তাদের পাশেও থাকি, চা বাগানেও যাই, গ্রামেও যাই, প্রচুর লেখালেখি করি, প্রচুর পড়াশোনা করি, বিশেষভাবে সমাজতাত্ত্বিক বিষয়গুলিকে বোঝার চেষ্টা করি। এই যে একটা পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলার রাজনীতির যে ট্র্যাজেক্টরি, পলিটিক্যাল ট্র্যাজেক্টরি যেটাকে বলে, এই পলিটিক্যাল ট্র্যাজেক্টরিটা যে পরিবর্তনটা হচ্ছে, কেন হচ্ছে, এটা আমি খুব বোঝার চেষ্টা করি। কেন শিফটিং হচ্ছে, ভোট কেন বামপন্থী ভোট দক্ষিণ পর্যন্ত থেকে চলে যাচ্ছে, কেন, এইগুলো নিয়ে আমি প্রচুর পড়াশোনা করি, প্রচুর গবেষণামূলক লেখাটেখা পড়ি, লিখি, অনেক বই বেরিয়েছে অনেকগুলোর মধ্যে, এগুলো করে চলে যায়। তার মধ্যে এই যে নির্বাচনের কাজে আমরা দাঁড় করিয়েছি, এই যে আমাদের শরদিন্দু চক্রবর্তী, জয় চক্রবর্তী, খুবই ভালো ছেলে, ওরকম ছেলে, ওরকম প্রার্থী একজনও নেই। 5 বারও কাউন্সিলর হয়েছে, মানুষের দাঁড়ে দাঁড়ে যায়, চেনে সবাইকে, খুব সাধারণ জীবনযাপন করে, একেবারেই ডিভাইভ করতো আগে। তো ও প্রার্থী হওয়াতে আমি ওর সাথে থাকি, ওকে কিছু পরামর্শ দিই, আর আমি ওর মতন, আমি প্রার্থী ওর মতন করে আমি আমার মতন করি। আমার লক্ষ্যটা হচ্ছে যে পার্টির বাইরে একটা বিরাট সেকশন অফ পিপল আছে যেখান থেকে আমরা অনেকটা আইসোলেটেড হয়ে গেছিলাম, সেই জায়গাগুলিকে কিভাবে ফিরিয়ে আনা যায়, এটা হচ্ছে আমার টার্গেট। এখন কি বলা যায় তাহলে সূত্রধারের কাজ চলছে, যে নিজে অলক্ষ্যে থেকে কোথাও গিয়ে সূত্রটাকে মিলিয়ে দেওয়া, কোথাও গিয়ে সূত্রটা যেটা ছিঁড়ে গেছে সেই সূত্রটাকে বেঁধে দেওয়ার একটা চেষ্টা? না, এটা তো আমি আমার মতন করে আমি করি। এটা আমি কোনো পার্টিরও কোনো ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে তো আমি নেই। আমি যেটা আছি সেটা হচ্ছে মানুষের সঙ্গে আছি। আমি এই নির্বাচনে বলতে পারো আমি অনেকটাই দায়িত্ব নিয়ে কাজ করছি, এই বয়সে আমি করছি, এবং সেটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে এটা ভালো লাগে খুব। একা একা থাকি, স্বাভাবিকভাবে আমাকে তো কিছু নিয়ে তো থাকতে হবে, সেই জন্য আমার এটা মনে আমার কাছে এটা খুবই আমার এনকারেজিং মনে হয়, এবং এটা আমার শরীরের পক্ষেও আমার দেখছি খুব ভালো, আমার খুব ভালো ঘুম হয় এতে। আমি তো সুগারটা অনেকটাই কমে যায়, আগে সুগার বেড়ে যেত। এইগুলো কতগুলো অ্যাডভান্টেজ আমার ব্যক্তিগতভাবে আছে। আর জয়কে জেতাবার ব্যাপারে আমি সম্পূর্ণভাবে নিজেকে প্র্যাকটিক্যালি মানুষের কাছে সমর্পিত করেছি। মানুষের ঘরে ঘরে আমিও যাচ্ছি, কথাবার্তা বলছি, আর প্রচুর অরাজনৈতিক মিটিং করছি। সে খেলোয়াড় হোক, প্রাক্তন খেলোয়াড় হোক, টেবিল টেনিস খেলোয়াড় হোক, নাটকের হোক, ব্যবসা বাণিজ্য করুক,
যারা সোশ্যাল ওয়ার্ক করে, পরিবেশ কর্মী হোক, ইঞ্জিনিয়ার হোক, প্ল্যানার, এরকম মানে মারোয়ারি ব্যবসায়ী, মুসলিম, তারা কেউ বিভিন্ন জাতপাতের অনেক মানে সংগঠন থাকে, সেকশনাল যারা সংগঠন সংস্থা আছে, এদের সঙ্গে মিট করছি, এদের মিটিং করছি। ওরাও খুব খুশি হচ্ছে বহুদিন পরে আমাকে দেখছে, আমার কথা, আমার সমাজে যে আমাদের সমাজে যে উন্নয়নের কাজ হচ্ছে সেগুলো মানুষ প্রকাশ্যেই সেটা অ্যাডমিট করছে। শ্রমিকরাও করছে, মালিকরাও করছে, মারোয়ারিরাও করছে, বাঙালিরাও করছে, সবাই করছে। তো এইটা অ্যাটলিস্ট আমার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে এতদিন দায়িত্বে ছিলাম কিন্তু কেউ তো আমার বিরুদ্ধে একটা আঙুল তুলতে পারেনি। আমার কাছে যে এই যে আমার সততার ক্ষেত্রে কোনো কালি পড়ে নাই এবং এখনো মাথা উঁচু করে যে মানুষের কাছে যাচ্ছি, এইটা আমার সবচেয়ে বড় পাওয়া। এখন যারা রাজনীতি করে তারা কি এই পড়াশুনো, এই সমাজকে জানার একটা চেষ্টা বা এই সমাজতাত্ত্বিক দিক যার উপর ভিত্তি করে একটি রাজনীতিক জীবন তৈরি হয়, সেই দিকটাই কি তারা এখন নজর দেয়, না এখন সবটাই খুব বাহ্যিক হয়ে গেছে, একেবারেই শুধুমাত্র কিভাবে প্রচার করবো, কিভাবে লাইমলাইটে থাকবো, কিভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হব, সেই দিকটার প্রতি ঝোঁক প্রার্থীদের বেড়েছে? না, প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা যে পলিটিক্যাল ট্র্যাজেক্টরিতে পরিবর্তন হয়েছে। বিশেষ করে রাজনীতিতে ধর্মের প্রভাবটা ভীষণ বেড়ে গেছে, অর্থের প্রভাব ভীষণ বেড়েছে, দুর্নীতির প্রভাব ভীষণ বেড়েছে, মূল্যবোধের একটা অবক্ষয় হয়েছে, নৈতিকতা অনৈতিকতাকে মানুষ কোনো ম্যাটারই করছে না। তো এবং তারা মনে করছে অর্থ রোজগার করা, এবং শাসক দলগুলির মধ্যে এটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তারা মনে করছে যে পলিটিক্স হচ্ছে মানে বিজনেস অফ পলিটিক্স, মানে ব্যবসাটাই হচ্ছে রাজনীতি করার, রাজনীতি হচ্ছে বড় ব্যবসা হয়ে গেছে। এইটা কোনোদিন ভাবতে পারিনি, যেটা পশ্চিমবঙ্গে খুব অল্প সময়ের মধ্যে এই ডিটোরিয়েশনটা হয়েছে। তার একটা প্রভাব যে বামপন্থী চিন্তাধারার মানুষের মধ্যে বা আমাদের সমর্থকদের মধ্যে বা আমাদের কর্মীদের মধ্যে একেবারেই পড়েনি, আমি এটা মনে করছি পড়ছে। কিরকম পড়ছে? যেমন ধরো আমরা চিরদিনই যেটা করে এসেছি, নিজে হাতে পোস্টার লাগাতাম বা আমরা বাড়িতে বাড়িতে গিয়ে অর্থ সংগ্রহ করতাম। এখন আমরা দেখছি যে প্রচুর টাকা খরচা করছে বিজেপি বা তৃণমূল কংগ্রেস, এবং তাদের টাকা আসছে, গাড়িতে গাড়িতে করে হোর্ডিং আসছে, আর আমরা কিছু অর্থ রোজগার করে সেখানে আমাদেরকে চাঁদা তুলে আমাদের তুলতে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে অনেক কর্মী সমর্থকদের মধ্যে তারা যে বাড়ি বাড়ি গিয়ে চাঁদাটা তুলবে, এটা একটা ঘাটতি আছে এই উদ্যোগের। সাধারণ মানুষ কোথাও গিয়ে এটাও তো একসময় ব্যঙ্গ করতেন যে কৌটোবাজির রাজনীতি হচ্ছে। এই জায়গাটা থেকে কি কোথাও গিয়ে কর্মীদের মধ্যে দাবি এসছে যে নয়, এভাবে চাঁদা আদায় করে পার্টি করব না, তার থেকে কি কর্মীরা বিমুখ হচ্ছে? না, প্র্যাকটিক্যালি আমি এই কথা, সব কর্মী আমি কথা বলবো না, কিন্তু বিজেপি বা তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয়ভাবে অর্থ দেওয়া বা কিছু বেআইনিভাবে যারা অর্থ রোজগার করে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার যে রাজনীতিটা, তার কিছুটা হলেও আমাদের মধ্যে পড়েছে। লেফট টু রাইটটা কেন হচ্ছে, কি কি কারণ, ওরা এর মধ্যে পড়েছে। আরো বেশ কিছু এরকম কয়েকজন গবেষক তারা কিন্তু এগুলো নিয়ে লিখছে। তাদের থেকেও যেটা বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বামপন্থী রাজনীতি কিন্তু যতটা যেরকম ভাবে স্ট্রং ছিল, আদর্শগত যে ভিত্তিটা আগে ছিল, এই জায়গাটায় একটা কিছুটা হলেও নড়বড়ে হয়েছে, এটা অস্বীকার করা যায় না। রাজনৈতিক কথাবার্তা চলবে, তার আগে জিজ্ঞেস করব যে সারাটা দিন শুরু হয় কিভাবে, অক্সিজেনটা কি নিয়ে শুরু হয়, শুধু সকালবেলার কিভাবে বেরোচ্ছেন প্রার্থীদের সঙ্গে সঙ্গে প্রচারে? না, সকালবেলা তো আমি চা খেয়ে একটু আমার একজন মেড সার্ভেন্ট আছে, ও রান্না করে দিয়ে যায়, তো আমি করে বেরিয়ে যাই। তো কোনোদিন প্রার্থীর সঙ্গে যাই, কোনোদিন একা একা যাই, অন্যদের ওয়ার্ডে যাই, এটা করি। কোনোদিন দুপুরবেলা খেতে আসতে পারি, কোনোদিন দুপুরবেলা খেতে আসতে পারি না, কোথাও একটা খেয়ে নিই, একেবারে আস্তে আস্তে 10টা 11টা প্রায় হয়ে যায়। তো নানা ধরনের লোকের সাথে কথাবার্তা বলছে। আমার মেইন চলে যাওয়া ভোটকে ফিরিয়ে আনা, চলে যাওয়া ভোটটাকে ফিরিয়ে আনা এবং আমাদের কর্মীদের নানাভাবে
মতাদর্শগতভাবে উদ্বুদ্ধ করা। আর তৃণমূল কংগ্রেস পার্টি হচ্ছে একটা অআদর্শিক পার্টি, আর বিজেপি হচ্ছে একটা রাইট ইডিওলজিক্যাল পার্টি। আর আমরা হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক সমাজতন্ত্রের নীতিতে আমরা বিশ্বাস করি। আমাদের সামনে আগে সোভিয়েত রাশিয়া ছিল, এতগুলো সমাজতান্ত্রিক দেশ ছিল, আজকে সেটা নেই। স্বাভাবিকভাবে কিছুটা তো একটা প্রভাব তো পড়বেই। তার সাথে আমাদের এত দিন ধরে 15 বছর ধরে আমরা সরকারে নেই, আমরা কোনো পঞ্চায়েতে নেই। একবার মাঝখানে আমি মেয়র হয়েছিলাম, আর কেউ মেয়রও হতে পারেনি। পঞ্চায়েতের প্রধান নেই, আমাদের হাতে ওয়ার্ড কমিটি নেই, আমাদের হাতে গ্রাম সভা নেই। তাহলে এত কিছু নাই অবস্থার মধ্যেও কিন্তু সিপিআইএম যে টিকে আছে দেখা যাচ্ছে, এত কিছুর মধ্যেও কিন্তু আজকে এই নির্বাচনে কিন্তু সিপিএম একটা চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিয়েছে বিজেপির কাছে এবং তৃণমূল কংগ্রেসের কাছে। কেউ কিন্তু তাদেরকে অবজ্ঞা করতে পারে না, আমাদের নন এক্সিস্টেন্স বলতে পারবে না। এইটা কিন্তু বলছি, আন্দোলনের সংগ্রামে আছি, জমায়েতে আমরা আছি, ফ্ল্যাগ দেখা যায়, পার্টির মিছিলে আমরা আছি, মানুষের দাবি দাওয়াতে আমরা আছি, দেশের দাবিতে, আন্তর্জাতিক ক্ষেত্রের দাবিতে, স্থানীয় দাবিতে, সবকিছুতে আমরা আছি। কিন্তু ওরা সেটা নেই। কিন্তু এই কথাটা ঠিক পার্লামেন্টের নির্বাচনে আসন, যে কোনো পঞ্চায়েতে, পৌরসভাতে বা বিধানসভাতে আসন জয়টা একটা খুব গুরুত্বপূর্ণ। পার্লামেন্টারি মানে আমরা যতই বিপ্লবে আমরা বিশ্বাস করি না কেন, পার্লামেন্টারি পলিটিক্সে ভালো পারফরমেন্সটা আমাদের অগ্রগতির পক্ষে অনেকটা সহায়ক হয় বলেই আমরা বিশ্বাস করি। তো সেই জায়গাটা তো একটা জনসম্পর্কের ক্ষেত্রে যে অনেক সময় এটা দেখা যায়, এই যে জনসম্পর্ক, আমরা আগে যখন ওয়ার্ড কমিটি করতাম মানুষের তো কথাগুলি শুনতে পারতাম, আমরা যখন পঞ্চায়েতে থাকতাম মানুষের কথাগুলো শুনতে পারতাম। এখন তো আমাদের পার্টির প্ল্যাটফর্ম ছাড়া মানুষের কথাগুলো কিভাবে শুনবো? কোনো জায়গায় তো আমরা নেই। সেলফ হেল্প গ্রুপে হাজার হাজার লাখ লাখ সেলফ হেল্প গ্রুপ ছিল, সেগুলোর মধ্যে তো আমরা নেই। এই মহাশূন্যটা কি কোথাও গিয়ে একটা প্রভাব ফেলছে? মানুষ কি হারিয়ে ফেলছে যে শুধুমাত্র তারা জমায়েতে রয়েছে, তাদের প্রচারের একটা বিশাল মিছিল হচ্ছে, সেখানে একটা বিশাল র্যালি, যার অনেকে বলছে যে যার আগা এবং শেষ দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র কি এই মিটিং মিছিল ব্রিগেড ভরানো এই জায়গাটাতেই গিয়ে কোথাও গিয়ে এখন বাম রাজনীতি আটকে পড়ছে? মানুষের সঙ্গে কানেক্টিভিটিতে কোথাও মানে এখনো অসুবিধা? আপনি এই তো 5টা বছর ধরুন বলা যায় যে আপনি স্টাডি করলেন, এই 5 বছর আপনার জন্য একটা সময়সীমা, যেখানে 2021 থেকে 2026 আপনি দেখলেন যে কিভাবে মানুষ হারিয়ে ফেলছে এই আইডিওলজি থেকে, নিজেদেরকে সরিয়ে নিচ্ছে এই আইডিওলজি। বলছি মানুষ, আমরা 15 বছর কোনো ক্ষমতায় নেই, কোনো পৌরসভা নেই, কিছু নেই, আমি বললাম তোমাকে। তারপরে কিন্তু আমরা টিকে আছি। তৃণমূল কংগ্রেস যদি সরকারে না থাকে না, এই টিকে থাকাটা কি শুধুমাত্র এই মিটিং মিছিলে, ভোট বাক্সে নয়, আন্দোলনে তার প্রতিফলন। আমাদের তো চিন্তা এটাই, অনেক ক্ষেত্রে আমরা দেখছি যত আন্দোলনটা করছি, ব্রিগেডের বিরাট এত বড় সমাবেশ হচ্ছে, তার রিফ্লেকশনটা ভোটে। কিন্তু অশোকদা, যে আন্দোলন আরজি করের মতন একটা আন্দোলন, কার্যত সেটাকে সামনে রেখে ভাবা হয়েছিল যে হয়তো পরিবর্তন আনতে পারে এই আন্দোলন, কিন্তু সেই আন্দোলনও কিন্তু হাইজ্যাক হয়ে গেল। তাহলে কি আন্দোলনটাও কোথাও গিয়ে একটা গাফিলতির জায়গা? না, এই আন্দোলনের গাফিলতির প্রশ্ন না, প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমি কয়েকদিন আগে শ্রীলঙ্কায় গেছিলাম, তবে একটা বইও আমি লিখেছি। শ্রীলঙ্কার একটা পার্টি, কমিউনিস্ট পার্টি জেভিপি, তারা 3% ভোট পেয়েছিল 2019 সালে, আর 2024 সালে তারা 62% ভোট পেয়ে কিন্তু জিতেছে, রাষ্ট্রপতিতেও জিতেছে এবং সংসদেও তারা কিন্তু জিতেছে এবং তারা সরকার করেছে। ওরা ওদের কিছু জনসম্পর্কের যে অভিমুখের কিছু পরিবর্তন করেছে, কিছু ইডিওলজিক্যাল কিছু রিশেপিং করেছে, কিছু রিশেপিং, সরলীকরণ করা, মানুষের কাছে আরো কিভাবে যাওয়া যায়, পার্টিকে আরো কিভাবে জনগণের আরো কাছাকাছি নিয়ে যাওয়া যায়, কিভাবে করা যায়। ওরা একটা কথা বলেছে যে একটা নির্বাচন শুধুমাত্র এটা একটা একমাত্র রিজিম চেঞ্জ না, শাসনতান্ত্রিক পরিবর্তনটাই নয়, এটা একটা সিস্টেমেটিক চেঞ্জ, ব্যবস্থাপনার একটা পরিবর্তন করা। এই যে ব্যবস্থাপনার যে পরিবর্তনের কথাটা যেটা ওরা বলছে, ওরা কতগুলি আদর্শিক দৈনন্দিন কাজ, জনসম্পর্ক, আন্দোলন সংগ্রাম, অভিমুখের এই সমস্ত কিছু একটা পরিবর্তন করেছে। এই জায়গা থেকে কি এই বাংলা বা ভারতবর্ষে সেই বামপন্থী আন্দোলন কোথাও গিয়ে এখনো অবধি ধরাছোঁয়ার বাইরে? না, ধরাছোঁয়ার বাইরে না,
আমাদের পার্টিও এইটাই চেষ্টা করছে। সেই জন্য আমাদের নতুন একদল তরুণদেরকে পার্টিতে সামনে নিয়ে এসছে, এবং তাদেরকে শুধু নির্বাচনে প্রার্থী করেছে তা নয়, কিন্তু তাদের পার্টিতেও সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমার মতে তাদের একটা দুর্বলতা আছে বলে আমার মনে হয়। শুধু নির্বাচনে প্রার্থী করলাম বা একটা পার্টিতে দিলাম, তাকে একটা পার্টিতে একটা পদ দিলাম, এটাই একমাত্র বিষয় না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ক্লাস পলিটিক্সের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পশ্চিমবঙ্গের রাজনীতি আইডেন্টিটি বা ধর্মভিত্তিক যেটা করছে বা পপুলিজম যেটা কোনো স্থায়ী হবে না। আলটিমেটলি বামপন্থীরা এখানে ফিরে আসবে, কিন্তু বামপন্থী অভিমুখের কিছু প্র্যাগমেটিস্ট হতে হবে বলে আমার মনে হয়। এই মুহূর্তে বলা যায় যে এই শিলিগুড়ির মতন জায়গায়, যেখানে আপনি দীর্ঘদিন ধরে নিজের একটা আধিপত্য বিস্তার করেছেন, নিজের একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন, সেখান থেকে আপনার আগামী যে প্রার্থী রয়েছেন তার জন্য পথটা কতটা প্রশস্ত হয়েছে বলে মনে হয়? না, প্রথমত আধিপত্যের কথাটার সঙ্গে আমি একমত নই। গ্রহণযোগ্য হয়েছে, আমার কাছে এটাই ভালো শব্দ। জয় বা ওর যে মানে স্টাইল অফ ফাংশনিং, পলিটিক্যাল ফাংশনিং, আমার সাথে ওর অনেকটাই মেলে। আমি ওকে খুবই ভালোবাসি ব্যক্তিগতভাবে। ও বিভিন্ন সময় শুধু এসব সারা বছরই কখনো না কখনো কিছু বলে আমার কাছে জিজ্ঞাসা করে আসে। আমি কোনো পদেও নেই, কিন্তু ও আমাকে ভীষণ শ্রদ্ধা করে, এবং তাকে দেখেছি যে এই যে আমাদের যে গ্রহণযোগ্যতা, লাস্ট মেয়র হিসেবে আমাদের জয়, যখন কেউ জিতছে না তখন আমি জিতেছি, তখন ও কাউন্সিলর হয়েছে, ওকে আমি বড় দায়িত্ব দিয়েছি, জলের দায়িত্ব দিয়েছি, হাউজিং এর দায়িত্ব দিয়েছি, স্পোর্টসের দায়িত্ব দিয়েছি, খুব সাকসেসফুলি এটা করেছে। ও চেষ্টা করে নিজেকে তৈরি করতে ভীষণভাবে। ওর সততাটা হচ্ছে ওর একটা বিরাট বিরাট সম্পদ। ওর পরিশ্রম একটা বিরাট সম্পদ ওর, এবং মানুষের সঙ্গে সম্পর্ক। তুমি যদি দেশবন্ধু পাড়া যাও 29 নম্বর ওয়ার্ডে, এমন লোক বলবে না যে জয় খারাপ। অন্য দলের লোক তাও বলবে জয়ের মতন প্রার্থী হয় না, এটা সবাই বলবে। তাহলে এক্ষেত্রে আমি যতটা তো সম্ভব করছি, ও আমাকে কিছুটা তো অনুসরণ করে। এইটাও একটা ওর কাছে একটা, আমরা যে পারি ওরা পারে না। আমরা যে তুলে ধরছি হচ্ছে যে আমরা বিরোধী, কি বলছে বিবিএমএল এর বক্তব্য যে আমি বিরোধী দলের, সেই জন্য আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এমএলএ ফান্ড দেওয়া হচ্ছে না। আর আমরা কিন্তু বিরোধী দলের থেকে কিন্তু আমি মেয়র চাইছি, বিরোধী দল থেকে কিন্তু আমি এমএলএ হয়েছিলাম। তারপরেও কিন্তু আজকেও কিন্তু কোনো দলই নেই, কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক আছে। এইটাই হচ্ছে ওদের সঙ্গে আমাদের পার্থক্য। জয়ের হচ্ছে তাই, জয় হচ্ছে মানুষের সঙ্গে সম্পর্ক। এটা শিক্ষণীয়। ওর কাছ থেকে আমি অনেক কিছু জিনিস শিখি। ও এত এত আন্তরিকতা নিয়ে, আমি মাঝে মাঝে বলি, ও তুই এত নম্র হয়ে যাস, এত বেশি নম্র হচ্ছিস কেন তুই ওর একটা স্টাইলটাই হচ্ছে এরকম। সেই জন্য সবাই ওকে খুব ভালোবাসে। আজকে সারাদিন ঘুরবো অশোকদার সঙ্গে, কিভাবে প্রচার চালাচ্ছেন প্রার্থীদের সঙ্গে সঙ্গে, এখনো এই বয়সে লড়াই করে যাওয়া বা এগিয়ে নিয়ে যাওয়া নিজের দলকে, সেই জনসংযোগ, যে জায়গায় হয়তো গিয়ে বাম রাজনীতি কোথাও গিয়ে পিছিয়ে পড়ছে, সেই জনসংযোগ কিভাবে করছেন অশোক ভট্টাচার্য, সেই ছবি তুলে ধরলো। রয়েছি শিলিগুড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে ধরমনগর এলাকায়, যেখানে কার্যত অবাঙালি ভোট প্রবল মাত্রায় রয়েছে। এখানেই পার্টি অফিসে নিজের কার্যকারী সমিতির সঙ্গে বৈঠক সারলেন অশোক ভট্টাচার্য। কথা বলবো। দাদা, দীর্ঘদিন এই এলাকাগুলো আপনি ঘুরে দেখেছেন, আপনার যখন মেয়র ছিলেন এই এলাকায় একাধিক কাজ হয়েছে। এখন কি পরিস্থিতি? একটা অবাঙালি ভোট এই সম্পূর্ণ ধরমনগর এলাকা ভিত্তিক জায়গায়। না, এখানে প্রায় 40 বছর ধরেই আমরা এখানে আছি। এদের জন্য অনেক লড়াই সংগ্রাম করেছি। এরা রেলের কন্ট্রাক্টরের অধীনে কর্মী ছিল এক সময়তে, এদেরকে ছাঁটাই করে দিয়েছিল, তার বিরুদ্ধে আমরা লড়েছি। উন্নয়নের জন্য লড়েছি, পাট্টা দেওয়ার ব্যবস্থা করেছি, হোল্ডিং নম্বর দিয়েছি, জলের ব্যবস্থা করেছি, এখানকার শৌচালয়ের ব্যবস্থা আমরা করেছি। তো এটার মধ্য দিয়ে তারা মেনলি এখানে শ্রমজীবী মানুষ বসবাস করে, হিন্দিভাষী। তাদের মধ্যে কখনো কখনো কিছু বিভ্রান্তিও ছড়ানো হয়েছিল। গতবার নির্বাচনে বিজেপি কিছু বিভ্রান্তি ছড়িয়েছিল, কিন্তু বর্তমানে তারা আমাদের সঙ্গেই সবাই আছে। কয়েকদিন আগে আমরা এখানে বিরাট মিছিল করেছি, বাড়ি বাড়ি গেছি, ক্যান্ডিডেটও এসেছিল। আমিও মাঝে মাঝে আসি, এখনও আসি, সবসময় আছি, এই শুধু ইলেকশন সময় না,
যে কোনো সময় আসি। এটা আমাদের খুব পুরনো অফিস, এটা বোধহয় 40-45 বছর হয়ে গেছে এই অফিস। অবাঙালি ভোটের একটা বাম থেকে ডানে চলে যাওয়ার বা রামে চলে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা গেছে বিগত নির্বাচনগুলো ঘিরে, এবং সেখান থেকে দাঁড়িয়ে এই অবাঙালি ভোটকে আবার ফিরিয়ে আনা এবং এই শ্রমজীবী মানুষ যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্য থেকে এখানে এসে বসবাস করছেন বা এখন তারা রাজ্যের নাগরিক হয়ে গেছেন, সেখান থেকে এই ভোটটাকে আবার ফিরিয়ে আনা কতটা কার্যকর? এটাই তো আমাদের মূল কাজ এবং এটা তো করছি। এটাই তো আমাদের বিরাট সাড়া পাচ্ছে, বিরাট রেসপন্স পাচ্ছে সবাই। সকলেই বলছে বাম, এই যে পোস্টারটা লেখা আছে না, মাফিয়ারা দুর্নীতি বামপনকে আবার ফিরিয়ে আনুন। এরা একটাই কথা বলছে, ফের সে লাল চাইয়ে। এটাই হচ্ছে এখানকার মানুষের বক্তব্য। শ্রমজীবী মহিলাদের খুব শক্তিশালী সংগঠন আছে, অনেক মহিলারা তারা আছে। আমরা তাদের সঙ্গে কথাবার্তা বললাম, কিছু সাংগঠনিক বিষয়ে আলোচনা করলাম, কিভাবে পোলিং এজেন্ট, কিভাবে ভলেন্টিয়ারদের কি কাজ করতে হবে, যাতে কেউ তৃণমূল কংগ্রেস কোনো রকমের বিজেপি বা তৃণমূল কংগ্রেস কিছু গুন্ডামি করতে না পারে। তার জন্য আমরা আমাদের ভলেন্টিয়াররা থাকবে, আমরা যথাযথ সহযোগিতা আমরা আশা করছি তারা দেবে। এটাই হচ্ছে আমাদের আজকে। মহিলা সংগঠন বললেন এখানে অনেক বেশি শক্তিশালী, সেখানে একসময় আপনারা মহিলা সমিতি চালিয়েছেন এলাকা ভিত্তিক, যাতে মহিলাদের নানা রকম কার্যক্রম চালানো যায় সেদিকটায় নজর রেখেছেন। এখন শাসক দল চেষ্টা করছে মহিলাদের এই ভোট কাড়ার জন্য লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করতে। সেখানে ধীরে ধীরে পরিমাণ বাড়ছে, 1000 থেকে 1500 হয়েছে, যারা SC ST তাদের 1700 টাকা হয়েছে। সেইখানে কি এই মহিলা সংগঠন আপনাদের যেটার উপর ভিত্তি করে বলছেন এই এলাকাটাকে আপনারা কন্ট্রোল করেন বা তাদের সংগঠন বজায় রাখার চেষ্টা করেন, সেটা কি অনেকটা বেশি কার্যকর হবে? এই লক্ষ্মীর ভান্ডার কি প্রভাব ফেলে? লক্ষ্মীর ভান্ডার আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পরেও তৃণমূলকে ভোট দেয়নি। সুতরাং লক্ষ্মীর ভান্ডার তাদের অধিকার, একটা ভাতা পাওয়াটা তো একটা নাগরিক অধিকার। সেই অধিকারের পক্ষে তো আমরাও আছি, আমরাও দাবি করছি, একই দাবি করছি, কিন্তু আমরা ক্ষমতা এলে আরো বাড়াবো, এটাকে বন্ধ করার তো কোনো প্রশ্নই নেই। সুতরাং লক্ষ্মীর ভান্ডার দিয়েই তৃণমূল কংগ্রেস ভোট পেয়ে যাবে, এটা আর হবে না। ভাতার রাজনীতি তো কোথাও গিয়ে বাম আমল থেকে শুরু হয়েছে। এই বেকার ভাতা তো বাম আমলে শুরু হওয়া একটি জিনিস, কিন্তু আজকে শাসক দল সেটাকে যুবশ্রী বলছে এবং এত মানুষ, এত যুবক তারা এই যুবশ্রীর আওতাধীন হয়েছে। বিজেপি সরকার বলছে যে এইভাবে যুবকদেরকে নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য সরকারের তরফ থেকে এই প্রচেষ্টা। এই ভাতা কি কোথাও গিয়ে সমাজকে পেছোচ্ছে না? না, আমি তো ভাতার আমরা বিরুদ্ধে না। ভাতা দিয়ে যে তাদের দৈনন্দিন জীবনে যে খরচা যেরকম বাড়ছে, তাতে করে যে ভাতা দিয়ে তাদের কিছুটা উপকার হয়, আমরা তার বিরুদ্ধে যাব কেন? কিন্তু আমরা মনে করি এটা একটা নাগরিক অধিকার। মানুষের কর্মসংস্থান করতে হবে, যাতে কাজ পেতে পারে, একটা স্থায়ী আয় হয়। ভাতা তো কয়েকদিন মাত্র চলে, ওরা নিজেরাও সে কথাটা বলে, কিন্তু আমার তার কখনো ডিসকন্টিনিউ হোক না, সেটা আমরা কখনোই বলছি না। আমরা কর্মসংস্থানের উপরে জোর দিচ্ছি। মেয়েদের যে সামাজিক সম্মান মর্যাদা, মেয়েদের যে নিরাপত্তাহীনতা, এই সমস্ত বিষয়গুলো আমরা বলছি। মেয়েদের কাজ আরো বেশি দরকার, যাদের আর বেশি করে কাজ পায়, এগুলো আমরা বলছি সবাইকে। আরো একটা বিষয়ে কথা বলবো, অশোকদা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। এই এলাকা আপনি যেরকম ঘুরে দেখেছেন, তার সঙ্গে সঙ্গে এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, ড্রেন খোলা, বিভিন্ন জায়গায় নোংরা ছড়িয়ে রয়েছে। আপনিও তো মেয়র ছিলেন, সেই সময় এই জায়গাগুলোর কতটা উন্নতি করা সম্ভব হয়েছে? উন্নতি তখনই আমাদের হয়েছিল। তারপর থেকে কোনো ড্রেন পরিষ্কার থেকে শুরু করে, এখানে গরিব মানুষ থাকে বলে কোনো রকমের নজরই দেয় না। তার কাউন্সিলর আছে, সমস্ত মানুষের অভিযোগ হচ্ছে কাউন্সিলর বিরুদ্ধে, তৃণমূলের কাউন্সিলর সবাই দেখে অভিযোগ করছে। কোনো জলের ব্যবস্থা নাই, ড্রেনের অবস্থা খারাপ, যা রাস্তাঘাট এখানে দেখা যাচ্ছে সবই আমাদের সহায় হয়েছে। কি কি কাজ করা জরুরি এখন? আপনাদের তো একটা ইস্তেহার প্রকাশ হয়েছে, সেখানে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। যদি ক্ষমতায় আসেন, আপনাদের প্রার্থী যদি জয়যুক্ত হয়, শুধু শিলিগুড়ি নয়, আরো বিভিন্ন বিধানসভা থেকে, কোন কাজগুলোর উপর বেশি নজর দেবেন বলে আপনারা মনে করছেন? আপনাদের তো একটা পরিকল্পনা রয়েছে যে ক্ষমতায় এলে কোন কাজ। বড় কাজ হবে রেলের জমিতে যারা বসবাস করছে তাদের জন্য জমির সিকিউর ল্যান্ড টেনিউর, একটা নিরাপদ একটা জমির সত্তা, এটাই হচ্ছে আমাদের
প্রধান দাবি। তার সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করা, এলাকার যে বেসিক যে কাজগুলো আছে বুনিয়াদি, ড্রেন পরিষ্কার করা, নতুন ড্রেন বানানো, এখনো বহু জায়গায় পানীয় জল নেই, এখানে যাতে কিছু রোজগারের ব্যবস্থা হতে পারে সেদিক দেখা, অনেক জায়গাতে আলো নেই, মানে স্কুল আরও একটা হিন্দি হাই স্কুল এখানে হওয়া উচিত, সেটা নেই। এখানে মাত্র একটা প্রাইমারি স্কুল আমরা যেটা করেছিলাম সেটাই, তারপরে কোনো কিছু হয়নি। এখানে একটা আলাদা রেলের আগে একটা হাসপাতাল ছিল, রেল সেটা তুলে দিয়েছে। স্বাভাবিকভাবে রেলের হাসপাতালে যে গিয়ে যে তারা যে কিছু মানে হাসপাতালে গিয়ে যে কিছু পাবে সেটাও তারা পাচ্ছে না। এগুলো আরও করতে হবে। রেলের প্রচুর ভ্যাকেন্ট পোস্ট আছে, শূন্য পদ, সেগুলোকে পূরণ করতে হবে। এই সমস্ত দাবিগুলির প্রতি আমরা সবচেয়ে বেশি নজর দেবো। আপনারই এক সময়ের শিষ্য শঙ্কর ঘোষ, যিনি সিপিএম থেকে বিজেপিতে চলে গেছেন এবং এখন বিধায়কের পথে, এবং তিনি এবছরও ক্যান্ডিডেট। তিনি তো আপনার সঙ্গে এক সময় ছিলেন, তিনি জানতেন কোন কোন জায়গায় থাকতে তার কি আছে, আমার সাথে ছিল, এখন নাই। না, তিনি তো জানতেন যে এই এলাকাগুলো কি কি কাজ দরকার, তিনি সেগুলো যাই নেই, ওগুলো সব ওরকম কিছু করেনি। ও ফেসবুকে ছিল এই পর্যন্ত। ও শিষ্যটা আবার কি আছে, তিনি আমাদের শত্রু পক্ষের মধ্যে আছে, শত্রু দলের সঙ্গে আছে। তাদেরকে মেইনলি আমাদের হারানোটাই হচ্ছে আমাদের মেইন কাজ। আর শিষ্যটা আবার কি আছে, শিষ্য টিষ্য এই সমস্ত কোনো প্রশ্নই নেই। লড়াই ওদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। তাহলে কি লড়াই প্রতিকূল রহমানের? অবশ্যই তৃণমূল প্রতিকূল রহমান তৃণমূল করে দেবে, লড়াই নেই, অবশ্যই লড়াই আছে। বিচ্যুত হয়েছে, এরা বিচ্যুত। এই যুবদের মধ্যে যে একটা বারবার ক্ষোভ বিক্ষোভের জায়গা তৈরি হচ্ছে, অনেকেই দাবি করছেন আপনাদের দলের অনেক যুব নেতা নেত্রীরা যে কোথাও গিয়ে তারা বঞ্চিত হচ্ছেন, সেই দাবিটা কি ঠিক? না, এইসব সাধারণভাবে এগুলো কোথাও নেই। এই একজনের হয়তো ছিল, মনে করেছে, সে যেমন ও মনে করেছিল আমি এখানে এমএলএ হতে পারবো না, বিজেপিতে গেলে এমএলএ হতে পারবো। সে বিজেপি চলে গেছে আদর্শচ্যুত হয়ে, ওখানে আরেকজন সিপিএম এর থাকতে পারবো না, থাকলাম না, এবং সে মনে করছে সে তৃণমূলে গেল, গেছে সে তৃণমূলে, তাতে আর কি আছে। তারপরেও আমরা এবার গতবার থেকে আরো বহু গুণ বেশি ভোট পাবো, অনেক বেশি আসনও আমরাই জিতবো। তৃণমূলের আসন কমবে, বিজেপি কোনো মতেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না। অশোকদা নিজের হাতেই এলাকাটাকে সাজিয়েছিলেন, মন খারাপ হয় এখন দেখে? অবশ্যই, সারা শিলিগুড়িতে এই অবস্থা করে ফেলেছে, কোনো ডেভেলপমেন্ট বলে কোনো জিনিস নাই। গরিবদের এলাকাতে আর কিচ্ছু নাই, গরিবরা অসহায় হয়ে গেছে, একেবারে দেওয়ালে পিঠ লেগে যাচ্ছে ওদেরকে। এখান থেকে সরাসরি পার্টি অফিসে যাবেন অশোক ভট্টাচার্য, সেখানে গিয়ে কথা বলবো সেই পার্টি অফিস কেমন আছেন, অনিল বিশ্বাস ভবন, দেখে নেবো সেই ছবি। অশোকদা, এক সময় এই পার্টি অফিস গম গম করতো, মানুষের ভিড়, কর্মী সমর্থকদের ভিড়, আজকে ছবিটা কতটা বদলেছে? এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পার্টি অফিস সবসময়তেই গমগমই করে, কিন্তু এখন কেন থাকবে? সবাই তো এলাকায় এলাকায় চলছে, একেবারে প্রতিটা এলাকায় তাদেরকে নির্দেশ দেওয়া আছে যে অহেতুকভাবে তো পার্টি অফিসে বসে থেকে মানে গঞ্জন করার তো কোনো কারণ নাই। বলবো যে একাধিক ছবি দেখছিলাম বাইরে, বিভিন্ন কংগ্রেসদের ছবি, বাইরে অনিল বিশ্বাসের একটা বিশাল বড় ছবি, জ্যোতিবাবুর ছবি, আপনার অনেক সতীর্থরা যারা চলে গেছেন, কাকে মিস করেন সব থেকে বেশি এই লড়াইয়ের? অবশ্যই জ্যোতি বসুকে আমরা মিস করি, বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা মিস করি, সীতারাম ইয়াচুরিকে আমরা মিস করি। আজকের এই সময় সীতারাম ইয়াচুরি বেঁচে থাকাটা ভীষণ প্রয়োজন ছিল সর্বভারতীয় ক্ষেত্রে। আমার রাজ্যের এরকম একটা সময়তে যদি বুদ্ধদা যদি বেঁচে থাকতেন, অনেক পরামর্শ তার কাছ থেকে আমরা পেতাম। মনে পড়ে এখনো যেগুলো আজকের দিনে দাঁড়িয়েও অনেক বেশি প্রাসঙ্গিক, যেগুলোকে এখনো আপনি মেনে চলেন, যে জ্যোতিবাবু সেই কথাটা বলেছিলেন সেটা এখনো আমি মেনে চলছি, এরকম কোনো স্মৃতি আছে? জ্যোতিবাবু একটা কথা ভাববো যে মমতা ব্যানার্জি, দুটো কথা খুব ইম্পর্টেন্ট। মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি হাতে ধরে বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসছেন। আরেকটা কথা বলেছিলেন, বিজেপি হচ্ছে একটা অসভ্য এবং বর্বর পার্টি। আমি তো আজকে বলবো বিজেপি হচ্ছে অসভ্যতম এবং বর্বরতম পার্টি। আবার বুদ্ধদেব ভট্টাচার্য একটা কথা বারবার করে বলতেন, মাথাটা ঠান্ডা রাখো। এখনো আপনার এই লড়াইতে কোথাও গিয়ে সেই সব মানুষগুলো থেকে যাবেন এবং তাদের একাধিক কথা, একাধিক
বার্তা যেগুলো দিয়ে গেছেন সেগুলো থেকে যাবে। আগামী প্রজন্ম কি সেই সমস্ত সেরকম ভাবেই আপনার কথা মেনে চলেন? তারাও কি একইভাবে? আমার কথা কেন মেনে চলবেন সবাই? আমাদের পার্টির তো একটা গণতান্ত্রিক, পার্টিটা তো পরিচালিত গণতান্ত্রিক ভাবে এবং কেন্দ্রীকরণও আছে, কিন্তু যারা এখন পার্টির দায়িত্বে আছে তারা ডিসিশন করবে। আমি তো কোনো ডিসিশন মেকিং প্রসেসের মধ্যেও নেই। আমি একজন নির্বাচনে কাজ করে যাচ্ছি, যতটা সম্ভব করে যাচ্ছি। নির্বাচনের সময় যখন কাজ করছি তখন সবাই শুনছে, আমাদের ক্যান্ডিডেটও শুনছে, অন্যরাও শুনছে, অনেকে চাইছে তাদের এলাকায় যাই, মিটিং করি, এরকম সবাই বলছে। এটা আমার প্রতি যতটুকু সম্মান দেখাবার সবাই সেটা দেখাচ্ছে। সকালবেলা এক প্রস্থ ঘুরে এসে একটুখানি বাড়িতে বিশ্রাম এবং টিফিন খাওয়া, এবং তাতেও খুব সামান্য একটা বিষয়, ছানা, খই আর ফল আমি দেখতে পাচ্ছি, আর লাল চা। এটাই কি পাওয়ার মিল সারাদিন? হ্যাঁ, না, সারাদিন দুবেলা আসবো, চেষ্টা করবো। কদিন আসতে পারছি না, তো আসার চেষ্টা করবো। আজকে পরের প্রোগ্রামটা 4টার সময় আছে। আমি যদি 2টায় ফিরতে পারি, স্নান টান করে টরে 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোতে পারবো। দীর্ঘদিন তো পুর নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন, তখন একভাবে রাজ্য চলতো, একভাবে প্রশাসন চালাতেন। এখনের সঙ্গে কতটা পার্থক্য দেয়? বিরাট পার্থক্য। আমরা সরকারে ছিলাম, এই যে পার্লামেন্টারি নির্বাচনের মধ্যে দিয়ে একটা স্টেটে 34 বছর ক্ষমতা থাকা, তো এটা নিশ্চয়ই এটাই ইতিহাস। কিন্তু আমাদেরকে যে মানুষ পরাজিত করেছিল, আমাদেরকে যা চাই নাই, অবসান চেয়েছিল আমাদের সরকারের, সেটা কিন্তু কোনো দুর্নীতির কারণে না, সেখানে কিন্তু কোনো ঔদ্ধত্যের কারণে। আমরা একটা শিল্প করতে গেছিলাম, ও মানুষের শিল্প করা নিয়ে আমাদের ভুল বুঝেছে। যেমন আমরা এটা ইলেকশনটা করছি, তাতে আমার মনে হয়েছে মানুষের কাছে বড় প্রশ্ন, আমরা কি ছিলাম, ওরা কি, আমাদের এমএলএটা কি আর ওদের এমএলএটা কি, আমাদের মেয়রটা কি, ওদের মেয়র, আমাদের মন্ত্রীরা কি আর ওদের মন্ত্রীটা কি, এটা মানুষ কম্পেয়ার করতে পারছে। গত বছর পর্যন্ত কিন্তু এই কম্পেয়ারটা করতে পারছে না, কেন 15 years অলরেডি দে হ্যাভ পাস্ট, এবং 15 years ইজ নট এ ম্যাটার অফ জোক। সুতরাং অনেক মানুষ মনে করছে যথেষ্ট, এনাফ ইজ এনাফ, এদের থাকতে দেওয়া যায় না, তারা এদেরকে আর চায় না। কিন্তু তার মানে বিজেপিও না, ফিরিয়ে আনতে হবে বামপন্থী। কেননা এই কম্পিটিশনটা তৃণমূলের একটা বৃত্ত থাকে না, তৃণমূল ইজ অলরেডি কমপ্লিটেড দেয়ার মানে সার্কেল, তার বৃত্তটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে। এই বৃত্তের পরে কিন্তু আর তৃণমূল আর বেরোতে পারবে না, তৃণমূলের আর কিছু নেই। এবার এই তৃণমূলের লোকগুলি সব বিজেপিতে যাবে, আমাদের আশঙ্কা হচ্ছে। আপনারাও ক্যাডার বেস পার্টি, বিজেপিও ক্যাডার বেস পার্টি, কিন্তু পার্থক্যটা কি শুধু এই ধর্মান্ধতায় থেকে? না না, বিজেপি হচ্ছে আমেরিকান সাম্রাজ্যবাদের একটা দালাল। আজকে যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের জন্য 3 জন দায়ী, ডোনাল্ড ট্রাম্প দায়ী, নেতানিয়াহু দায়ী, আর নরেন্দ্র মোদী দায়ী। তারা 3 জন মিলে সিদ্ধান্ত করে এই প্যালেস্তাইনের উপরে বা ইরানের উপরে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে তারা, এবং সেই সিদ্ধান্তে শরিক হচ্ছে নরেন্দ্র মোদী নিজে। আমাদের দেশের অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি বহুদিন থেকে, ঠিকই, কিন্তু আমাদের দেশের একটা নিজস্ব একটা পররাষ্ট্র নীতি ছিল। আমাদের দেশের যে পররাষ্ট্রের নীতি ছিল, সে ইন্দিরা গান্ধীর সময়ও ছিল, রাজীব গান্ধীর সময়ও ছিল, এমনকি অটল বিহারী বাজপেয়ীর সময়ও ছিল। এই যে নীতিটাকে ওরা শেষ করে দিয়েছে। এরা পুরোপুরি প্রো ইম্পেরিয়ালিস্ট, প্রো ইউএসএ একটা পলিসি তার ফলো করছে। কিন্তু এখন তো ভোটটা অনেক বেশি এই ধর্মকে কেন্দ্র করে হয়, সেখানে যেখানে একেবারেই নিরপেক্ষ একটি বার্তা রাখে বামপন্থী মানুষজন, সেখানে তো তৃণমূলও ধর্ম করছে কোথাও গিয়ে, বা বিজেপিও তো সম্পূর্ণভাবে ধর্মের দিকে। সেই জন্যই তো আমরা বলি বারবার করে একটা কথা, তৃণমূল একটা কথা বারবার বলে। আমি দেখেছি পশ্চিমবাংলার অনেক বাম পরিসরের মানুষ, অনেক বাম ইন্টেলেকচুয়াল, তারা মনে করে যে বিজেপিকে যদি আটকাতে হয় তাহলে তৃণমূলকে দিয়ে সেটা করতে হবে, এটাকে মনে করে। সেই মানুষরা বুঝতে চাইছে না, তৃণমূল কখনো বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। এই কারণেই এই লড়াইটা শুধু ইলেকটোরাল লড়াই না, নির্বাচনী লড়াই না। বিজেপির বিরুদ্ধে লড়াইটা করতে হবে কালচারাল, পলিটিক্যাল এবং ইডিওলজিক্যাল। যে কালচার, পলিটিক্স বা ইডিওলজি কিচ্ছু নেই তৃণমূল কংগ্রেসের মধ্যে। তৃণমূল কংগ্রেস একটা অআদর্শিক দল, তারা কখনো দে ক্যান নট ফাইট এগেনস্ট
বিজেপি পলিটিক্যালি আর ইডিওলজিক্যাল, কারণ তাদের কোনো আদর্শ নেই, মতাদর্শ নেই। কিন্তু তৃণমূলই তো আবার বলছে যে রাম আর বাম এক, তাদের ভোট, বামের ভোটই রামে যাচ্ছে বলে বিজেপি এত শক্তিশালী। হ্যাঁ, কিছু ভোট যায়নি আমি কথা বলিনি, আমাদের ভোট তো ওখানে গেছে। বামপন্থী চিন্তাধারার বহু মানুষ তৃণমূলকে হারাতে গিয়ে তারা ভোট দিয়েছে। খুব ভুল যারা করেছে, খুব অন্যায় করেছে। কিন্তু আপনাদের রাজনৈতিক প্রকাশ্যে আমি জনসভাতে বলেছি এটা, এবং ফিরিয়ে আনতে হবে আমাদের ভোট। শীর্ষ নেতৃত্ব তো এটা মানতে চান। কেন মানবে না বল? তারা হয়তো বলার সময় কি করেছে আমি জানি না, আমরা তো বলার সময় সবসময় বলেছি এই কথাটাই তো, এবং এই কথার ভিত্তিতেই তো মানুষ আমাদের দিকে ফিরে আসছে। কেউ যদি মনে করে থাকে যে শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করছি, তা না। অবশ্যই মতাদর্শগতভাবে রাজনৈতিক লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, এবং দুটো তৃণমূলের বিরুদ্ধে কি ইডিওলজিক্যাল লড়াই করছে? তৃণমূলের কোনো ইডিওলজি নেই। তার মানে প্রধান শত্রু তৃণমূল নয়, প্রধান শত্রু বিজেপি। বিজেপি এবং তৃণমূলই বোধ, তাদের দুজনের বিরুদ্ধে লড়াই, কারণ বিজেপি আর তৃণমূলের মধ্যে যাতায়াত করে এরা। এই পার্টি আজকে এই যে তাকে প্রমাণ দিতে হচ্ছে বারবার করে, সে মরে নাই, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। সে যে বিজেপি সে তৃণমূল না, তাকে প্রমাণ দিতে হয় বারবার করে। অনেকের মধ্যে সন্দেহ, এখানকার যিনি এমএলএ, বিজেপির এমএলএ, তাকে প্রমাণ দিতে হয় বারবার করে, সাষ্টাঙ্গে গিয়ে প্রণাম করতে হচ্ছে, বারবার করে হাতে গীতা নিয়ে, এ হাতে রেখে নিয়ে, হাতে গীতা নিয়ে তাকে মানুষকে বোঝা যাচ্ছে না না আমি অরিজিনাল বিজেপি। ও বিজেপির লোকেরা আমাকে বলছে, বিশ্বাসই করি না ও কতটা বিজেপি, কতটা আরএসএস। তো এরা তো শুধু একটা পদের জন্য, এরা তো কোনো মতাদর্শগত লড়াই না, রাজনৈতিক লড়াই না, এবং সততার সঙ্গেও লড়াই করছে না। 16 সালে আমাদের আরো সিরিয়াসলি কংগ্রেস এবং আমাদের যে বোঝাবুঝিটা ছিল, এটা আরো সিরিয়াসলি আমাদের করা উচিত ছিল। 2016-তে শিলিগুড়ি মডেল একটা অন্যতম মার্জিন সেট করেছিল যে আবারও বামপন্থা ফিরতে পারে, কিভাবে ফিরতে পারে সেটা আপনি দেখিয়েছিলেন। ফলপ্রসূ তো হলো না। আমরা তো শিলিগুড়িতে ফলপ্রসূ হয়েছিল, অন্য জায়গায় কেন হয়নি এটা আমি বলতে পারবো না। শিলিগুড়িতে আমরা করে দেখেছিলাম। শুধু তো কর্পোরেশন না, কর্পোরেশনে জিতেছি, মহকুমা পরিষদ জিতেছি, তারপর আবার বিধানসভাতেও জিতেছি। যতজন আমাদের 3 জন আমরা প্রার্থী ছিলাম, 2 জন কংগ্রেসে ছিল, আমি ছিলাম শিলিগুড়িতে, সবাই আমরা জিতেছিলাম। একটা পথ তো শিলিগুড়ি দেখিয়েছিল। আমরা তো বারবার করে বলছি বামপন্থা যেমন পুনর্জাগরণ, আর শিলিগুড়িতে আমরা বলছি শিলিগুড়ি মডেলটাকে ফিরিয়ে আনুন, এটাও বলছি। বিজেপি ভেবেছে ম্যানেজ হয়ে যাবে, হয়নি। বারবার কিন্তু অভিযোগ উঠছে যে বিরোধীরা আটকে দিল। প্রধানমন্ত্রী নিজে মানে একেবারে সামনে এসে জানাচ্ছেন যে বিরোধীরা ইচ্ছা করে আটকালো, এবং মহিলাদের জন্য এটা অত্যন্ত একেবারেই না তো। এটা হচ্ছে বিজেপির জয়টাকে প্রতিটি লোকসভা নির্বাচনের জন্য আগামী 100 বছর পর্যন্ত সুনিশ্চিত থাকে, সেই লক্ষ্য নিয়েই ওরা ডিলিমিটেশন করছিল। ডিলিমিটেশনের সঙ্গে মহিলাদের সংরক্ষণের কোনো প্রশ্ন নেই। বইটা তো বলাই আছে 2026 সালে যখন হবে, এই সেন্সাস হবে, এই সেন্সাসের পরে 2034 সালকে টার্গেট রেখে এটা করা হয়েছে। কতটা ভোট কনসেন্ট্রেট হলো শাসক দলের কাছে, কি মনে হয়? নাকি সেই ভোটটা কোথাও গিয়ে বাম প্রার্থীদের কাছে ফিরে আসে? এই বিষয়টা না অঙ্কের হিসাবে এটা বিবেচনা করা কখনোই উচিত না। এটা উচিত হচ্ছে একটা নীতি, নৈতিকতা এবং সাংবিধানিকভাবে। মানুষের একটা ভোট দানের যে অধিকার, সেই অধিকারটাকে কেড়ে নেওয়া। কিন্তু সাধারণ মানুষ তো নিজের অধিকারের আগে ভাবছে যে আমার স্থায়িত্বটা কোথাও গিয়ে, অস্তিত্বটা কোথাও গিয়ে সংকট। না না না, এটাই তো বলছি। এটা এই যে 3টে স্তর, অমিত শাহ কি বলেছে, বলছি এ তো নাম বাদ দেওয়াটা বড় কথা না। এরপরে যে ডিলিট ভোটারদের আমরা তাদেরকে বেনাগরিক করব, নাগরিকহীনতা ডিক্লেয়ার করবো আমরা। এরপরে এদেরকে আমরা ডিটেনশন ক্যাম্পে ঢোকাবো, তারপরে এদেরকে আমরা ভারত থেকে বাইরে বের করে দেব। তাহলে মেইন উদ্দেশ্যটা কি? এবং অথচ যাদের নাম বাদ গেছে এসআইআর এর পরে, বিশেষ করে এই যে সাধারণ কারণে, যেটা যৌক্তিক কারণে যে ডিসক্রিপেন্সি, এই ডিসক্রিপেন্সির মধ্য দিয়ে কটা লোক পেয়েছে অনুপ্রবেশকারী, কটা সেখানে রোহিঙ্গা পেয়েছে? শুধু কি মুসলমানের নাম বাদ গেছে নাকি?
90 লক্ষ মানুষের 63% যাদের নাম বাদ গেছে, এই হিন্দু পত্রিকাটা রিপোর্ট দিয়েছিল। 63% হচ্ছে হিন্দু, 33% হচ্ছে মুসলমান। তার মানে আজকে বিজেপি শুধুমাত্র, বিজেপির কাছে শুধু মুসলমানরাই শত্রু না, বিজেপির কাছে হিন্দুরাও শত্রু। বিশেষ করে নিম্ন বর্ণের হিন্দু, গরিব হিন্দু, মতুয়ারা বা তারা আরো যারা নিম্ন বর্ণের ট্রাইবাল যারা হিন্দু, তারাও হচ্ছে বিজেপির কাছে শত্রু। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মতুয়া ভোট, চা শ্রমিকদের ভোট, রাজবংশী ভোট, এগুলো এক একটা বিশাল বড় ফ্যাক্টর। সেই জায়গাটায় কি কোথাও গিয়ে বাম প্রার্থীরা পৌঁছাতে পারছেন না, বা বাম মতাদর্শ তাদের কাছে অবধি পৌঁছাতে পারছে না? তারা বিশ্বাস রাখছে কেন বারবার শাসক দলের উপর? বামপন্থীরা একটা কথাই বলছে, বিজেপি দুটো নির্বাচনে পরপর জয় হয়েছে, নর্থ বেঙ্গল থেকে অনেক বেশি, দার্জিলিং জেলা থেকে। তার কারণগুলো কি ছিল? প্রথম কারণ ছিল দার্জিলিংয়ে আমি গোর্খাল্যান্ডে করে দেবো, আমি ভোট দেবো না, আমাদের ভোট দাও, তোমাদের আমরা গোর্খাল্যান্ডে দেবো। কিন্তু আজকে দার্জিলিংয়ের পাহাড়ের মানুষ হোক বা ট্রাইবাল, আমরা কি করছি? চা বাগানের শ্রমিকদের মিনিমাম ওয়েজ দিতে হবে, এই দাবিতে আন্দোলন করছি। আমরা কি বলছি? এখনো চা বাগানের শ্রমিক বা রাজবংশীরা বহু জায়গাতে এখনো তারা যে বাস্তু জমির তারা সত্তা পায়নি, সিকিউর ল্যান্ড টেনিওর পায়নি, তাদের এটা দিতে হবে। 58 বছর ধরেই আপনার এই রাজনৈতিক জীবন, সেখান থেকে এবারের নির্বাচন কতটা আলাদা সব দিক থেকে? এত আবারও কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়ে উঠেছে, আবারও বিভিন্ন রকম ভাবে নির্বাচন কমিশন চেষ্টা করছে ভোট কনসেন্ট্রেট করার, মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে তারা সচেষ্ট হতে গিয়ে একাধিক জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আইন শৃঙ্খলা ভেঙেও পড়তে পারে, সেই পরিস্থিতিও তৈরি হতে পারে। এইসব করে কি কোনোভাবে মানুষের মনের কথাটা বোঝা যায়, বা মানুষের সত্যিকারের ভোটাধিকার ফিরিয়ে আনা, বা তারা কি চাইছেন সেই ভোটের পরিমার্জন কি সম্ভব? বিজেপি তো চাইছেই নাই মানুষদের ভোটের অধিকারটা ফিরে আসুক, এবং কি বিজেপি চাইছো না যে হিন্দুদের ভোটাধিকারটা ফিরে আসুক, শুধু মুসলমানদের না। আমি তো বলছি বিজেপি হিন্দু বিরোধী, বিজেপি হচ্ছে মুসলমান বিরোধী, এই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেসও যেটা করছে, তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যখন সওয়াল, এটা সওয়াল বলে না, এটা হচ্ছে পিটিশনের পক্ষে কিছু কথা, এটা সওয়াল ছিল না এটা। কিন্তু উনি কি দেখাতে চাইলেন? উনি কিন্তু এটা কখনোই দেখাতে চায় না এদেরকে ভোটাধিকারটাকে ফিরিয়ে আনা হোক, তার জন্য যে উনি খুব একটা আগ্রহী ছিলেন তা না। উনি দেখাতে চাইছেন, দেখো আমি একটা সওয়াল করেছি, তোমাদের পাশে আমরা আছি। এইটার ফলে মমতা ব্যানার্জিকে নিয়ে একটা বিরাট চর্চা হবে, উনি খুব চেষ্টা করেছেন, এরকম একটা বার্তা যাবে। কিন্তু এটাও একটা জুমলা, মুখ্যমন্ত্রী যেটা করেছেন এটাকেও একটা জুমলা বলবো আমি, এটা আর কিছু না। কি মনে হয় এবছর রাজ্যে কটা আসন পেতে পারে বামপন্থীরা? সংখ্যা দিয়ে আমি বলতে পারবো না, কিন্তু হবে, ভালোই হবে, ভালো নাম্বারই হবে। এটাও আমি বলতে পারবো না। আমি শিলিগুড়িতে আমি এটা বলতে পারি যে আমাদের ভালো পার্সেন্টেজ পাবো এবং আমরা জয়ের কাছাকাছি থাকবো, আছি এখনো। সেটা আর কয়েকদিনের মধ্যে এটা আরো বৃদ্ধি পাবে। মানে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা সম্ভব? দ্বিতীয়ত আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য 1 নম্বর স্থান। 1 নম্বর দিকে আমরা এগিয়ে চলেছি, এটা বলতে পারি। দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের তার এই রাজনৈতিক জীবন, সেখান থেকে শুধু শিলিগুড়ি নয়, সারা উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তার বরাবরই ছিল। সেটা নিজে যখন মন্ত্রিত্ব করেছেন তখনও, নিজে যখন বিধায়ক ছিলেন তখনও, এবং এখন যখন পার্টির একজন সাধারণ কর্মী তখনও অশোক ভট্টাচার্য একই রকমভাবে সক্রিয় রাজনৈতিক ময়দানে। তার নিজস্ব বিধানসভার প্রার্থী হোক এবং বিভিন্ন জায়গায় দার্জিলিংয়ের প্রত্যেকটি আসনের বাম প্রার্থীদের বা তার সমর্থিত প্রার্থীদের সকলকেই সমানভাবে একইভাবে জয়ের দিকে সুনিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর, এবং সেই কাজ তিনি চালিয়ে যাচ্ছেন নিরন্তর। এই বয়সেও একা লড়াই করছেন সমগ্রভাবে শাসক এবং বিজেপি দলের বিরুদ্ধে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।